আজকে আমি পাঠ করতে চলেছি বিশ্বাস অবিশ্বাসের ৪র্থতম পর্ব। বাড়িওয়ালার ছেলে রেফারেন্সে মিতু আপুর চাকরি হয়েছে। ওনার নাম সজল সরকার। তিনি তার বন্ধুকে বলে মিতু আপুর জন্য একটা চাকরি জোগাড় করে দিয়েছেন। আপনি যা যা বলছেন সব কিছু তাদের কাছ থেকে জেনে বলছেন? তাছাড়া আর কিভাবে জানবো বলেন? আপনি শুরুতেই জিজ্ঞেস করেছেন আমি কে। আমি কিন্তু আমার পরিচয় দিই না, তবু কেন সবকিছু বলে দিলেন? আপনি সাজু ভাই, তাই না? হ্যাঁ। তার মানে আপনি জানতেন? জি। আপনি যখন কল করেছেন তখন আমি মোবাইলের কাছে ছিলাম না। আপনি কল করার মিনিট 5 পরে বাড়িওয়ালা আঙ্কেলও কল করেছিলেন। কি বললেন তিনি? তার কলও রিসিভ করতে পারিনি। আপনাকে কল করার আগে মাকে কল দিলাম। তিনি আমার কাছে বললেন যে আপনি হত্যা ঘটনার কেউ একজন আমার নাম্বার নিয়েছে। আপনি ঢাকায় কবে আসবেন? 3 দিনের ছুটি ছিল, আজকে 2য় দিন চলছে। আগামীকাল রাত্রে ট্রেনে ঢাকায় রওনা দেব। আসলে আমার বাবা খুব অসুস্থ, তাই বাড়ি আসা জরুরি ছিল। সজল সাহেবের সঙ্গে আফরিনের সম্পর্কটা কতটা মজবুত ছিল? যেহেতু 2 দিন আগে আফরিন এখানে এসেছিল, তখন সে সজলের বিষয়ে কিছুই বলেছে? একটু সমস্যা ছিল। আঙ্কেলের কাছে সজল ভাই সব বলেছিল। আঙ্কেল মানতে রাজি হচ্ছিল না। আপনার সঙ্গে আমার সামনাসামনি দেখা করে কথা বলা খুব জরুরি। তাহলে পরশু কথা হবে, যদি বেঁচে থাকে। এর আগে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আপনাকে কল করব। আশা করি বিরক্ত হবেন না। না, সমস্যা নেই, যে কোনো সময় দিবেন। আপনার বান্ধবীর নাম কি, যিনি আপনার সঙ্গে থাকবেন? সম্ভবত তিনি সিলেটে অফিসিয়াল কাজে গেছে। ওর নাম সাহানা। ও অলরেডি রওনা দিয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে। আপনি ওর সঙ্গে কথা বলতে চাইলে সন্ধ্যাবেলা গেলে পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত। এরকম ফুলের মতো একটা মেয়েকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন, তাই আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রইল সাজু ভাই। রাখি তাহলে, আসসালামু আলাইকুম। কল কেটে দিয়ে সাজু স্থির দৃষ্টিতে ফয়সালের দিকে তাকিয়ে রইল। ফয়সাল এতক্ষণ সাজু ও তামান্নার কথোপকথন শুনে স্তব্ধ হয়ে গেছে। আগের সেই বিরক্তির চিহ্ন তার মুখের মধ্যে নেই, বরং সেখানে ঠাঁই মিলেছে হতাশা আর অসহায়। সাজু বলল, সবাই তো শুনলেন, তাই না? জি। তাহলে যতটুকু জানেন সব কিছু বলেন, না হলে শুধু নিজেই বিপদে পড়বেন। আমি কিছু করিনি। আমিও জানি না যে আপনি সরাসরি কিছু করেন নাই। যেহেতু সেই মুহূর্তে আপনি মিতুর সঙ্গে ছিলেন, তাই আপনার জড়িত থাকা অযৌক্তিক। আমি জানতে চাই সজল সরকার ও আপনার বিষয়, সজল সরকারের সঙ্গে আফরিনের ও তার বোনের পরিচয় সম্পর্কে। তেমন কিছু জানি না। যতটুকু জানেন ততটুকু বললে অন্তত আপনার সম্মান ও জেলে যাওয়ার মতো পরিস্থিতি থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা উদাহরণ দিচ্ছি। এক রাখাল 2টো গরু নিয়ে বাড়ি ফিরছে। হঠাৎ তার একটা গরু মাঠে দৌড়াতে শুরু করে। রাখাল প্রথমে কিছুক্ষণ চেষ্টা করে, তারপর দ্বিতীয় তথা শান্ত গরুটাকে আস্তে করে বেঁধে রাখে। সমস্ত মাঠে দৌড়াতে অবশ্যই প্রথম গরুটা ধরতে পারে। তখন সেই রাখাল প্রথম গরুটাকে প্রচুর মারধর করেন, কারণ ওই গরুটা তাকে অনেক হয়রানি করেছে। সাজু একটু থেমে বলল, এতটুকু বলার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বুঝবেন, কারণ আমি জানি আপনি বুদ্ধিমান। এবার বলেন। সজল আর আফরিন 4 মাস আগে বিয়ে করেছে। বিয়ের কথা কেউ জানে না। গোপনে কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। আপনি নিশ্চয়ই সাক্ষী ছিলেন? হ্যাঁ। ঠিক আছে, তারপর বলেন। অনেকটা ঝোঁকের বসেই সজল বিয়ে করে। ওর মাসখানেকের মধ্যেই কানাডায় যাওয়ার কথা। প্রায় সব ব্যবস্থা হয়ে গেছে। সজল আর আপনার পরিচয় কতদিনের? মিতু বা আফরিন তামান্নার কাছে বলেছে যে আপনি সজল সরকারের বন্ধু। তার সুপারিশের কারণে নাকি আপনি মিতুকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। সজল আমার বন্ধু হলেও সে আমার চেয়ে 5-6 বছরের ছোট হবে। বছরখানেক আগে হঠাৎ একদিন সজল বলল যে তার পরিচিত এক আপুর একটা চাকরির দরকার। আমাদের অফিসে তখন কিছু নতুন লোক দরকার ছিল। সজল বলার পরে আমি মিতু ম্যাডামকে অফিসে আসতে বলি। তখন কি সজলের সঙ্গে আফরিনের রিলেশন শুরু হয়েছে? মনে হয় না। ও
ওদের হঠাৎ করে বিয়ে করার কারণ কি ছিল, তা আবার নিজেরা লুকিয়ে লুকিয়ে? সজলে বিদেশে যাওয়ার কথা শুনে আফরিন পাগলামি করত, বিভিন্ন মানসিক চাপের মধ্যে রাখতো, তাই সজল হুট করে জিদ করে বিয়েটা করে ফেলে। সজল তার বাবার কাছে বলেনি? হ্যাঁ বলেছিল, কিন্তু সেটা বিয়ের অনেক পরে, যখন আফরিন প্রেগনেন্ট হয়ে গেল তখন। কি বললে? ঠিকই বলেছি। আফরিন 2 মাসে অন্তঃসত্ত্বা ছিল। সপ্তাহে খানিক আগে সজল তার বাবাকে সবকিছু জানায়। যেহেতু একটা রিলেশন ছিল, তারপর বিয়ে হয়ে গিয়েছে, এখন সন্তান হবে, তাই আর না জানিয়ে উপায় ছিল না। সিদ্দিক সরকার মানে সজলের বাবা এদের বিয়ে মেনে নেননি, তাই না? জি তাই। সজলকে অনেক বকাবকি করে। ওই বাচ্চা নষ্ট করে আফরিনকে ডিভোর্স দিতে বলেন সজলের বাবা। কথা না শুনলে সজলের বিদেশে যাওয়ার সবকিছু বাতিল করবেন বলে হুমকিও দেন সিদ্দিক আঙ্কেল। সজল তখন কি করলো? কানাডায় যাওয়ার স্বপ্ন সজলের বহুদিন ধরে, তাই সে আফরিনকে বোঝাতে চেষ্টা করে, বাচ্চা নষ্ট করতে বলে সজল, কিন্তু আফরিন কিছুতেই রাজি হচ্ছিল না। তারপরও কি মিতু বা তার স্বামী কেউ কিছুই বুঝতে পারেনি? তাজুল সাহেব পারেননি, কিন্তু মিতু ম্যাডাম বুঝতে পেরেছেন। মিতু কিছু বলে না, সেটা আমি জানি না। মিতু কিছু বলে নাই, সেটা আমি জানি না। আফরিন যখনই বোনের বাসায় বেড়াতে আসে, তখন দিনের বেলা তাজুল সাহেব ও মিতু ম্যাডাম অফিসে এলেই সজল তাদের বাসায় যেত। দুপুরে তাজুল সাহেব বাসায় যাওয়ার সময় হয়ে গেলে সেই সময় সজল বাসা থেকে বের হয়ে যেত। এবার কিছুটা বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন? পোস্ট মর্টেম করতে গিয়ে সেই ডাক্তার সাহেব বলেছেন যে মৃত্যুর কিছুক্ষণ আগে আফরিন কারোর সঙ্গে মিলনে লিপ্ত হয়েছে। আমার মনের মধ্যে তখন কিছুটা অস্বস্তি হচ্ছিল, যেহেতু আপনি বলেছেন যে তারা বিয়ে করেছে, সেহেতু আমার সেই অস্বস্তি নেই। পোস্টমর্টমের রিপোর্ট এলে তখন দেখবেন ওর অন্তঃসত্ত্বা কোথাও বের হয়ে আসবে। এবার গতকালের ঘটনা বলেন। কেন সজল সরকার তার স্ত্রী ও তার গর্ভের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিল? সজল আফরিনকে খুন করেননি। এরা কি আমাকে বিশ্বাস করতে হবে? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি যা জানি তাই বললাম। গতকাল রাতে আমি সজলকে ভালো করে জিজ্ঞেস করলাম। সে আমার হাত ধরে কেঁদে কেঁদে বলল যে খুনটা সে করেই না। আফরিনের সঙ্গে মিলন শেষ করে সে বের হয়ে আসার কারণ তাজুল সাহেবের আসার কথা ছিল। তাহলে কে হতে পারে খুনি? আপনার মনের কথা জানতে চাই। আমি জানি না। তখন যে নাম্বার দিয়ে কল করে আমাকে উত্তরা থেকে চলে যেতে বলেছেন, সেটা কার নাম্বার? আমি খুবই লজ্জিত ভাই। আসলে সজল শুধু বারবার অনুরোধ করছিল, তাই বাধ্য হয়ে আমি আপনাকে এসব বলে ফেলেছি। সজল যদি খুন না করে থাকে, তাহলে আমার তদন্তের মধ্যে বাধা দিচ্ছে কেন? আসলে যা কিছু হোক, আফরিন তো আর ফিরে আসবে না। তাছাড়া সজলের কেন জানি মনে হচ্ছে ওর বাবা কিছু একটা করেছে। মানে সিদ্দিক সরকার? জি। 2-3 দিন আগে যখন আফরিন এসেছিল, তখন সজলকে তাজুল সাহেবের বাসা থেকে বের হতে দেখেন তিনি। এর আগে সজল সব কিছু আঙ্কেলের কাছে বললেও আঙ্কেল সে সব কিছুই তাজুল বা মিতু ম্যাডামকে বলে নাই। কেন? কারণ তারা যদি জানতো তাহলে এই আইনে আশ্রয় গ্রহণ করে, তখন আঙ্কেল কিছু করতে পারবে না। সেই জন্য নিজের ছেলেকে দিয়ে সব শেষ করতে চেয়েছিলেন। আপনি বলেছিলেন আপনি নাকি কিছুই জানেন না ফয়সাল সাহেব, অথচ দেখুন মামলার রহস্য সবটাই আপনার জানা। সজলের উঠতে বসতে সকল ঘটনাবলী আমার জানা। সজল সব আমাকে বলে, আমি তারপর মাঝে মাঝে বুদ্ধি দিতাম। গতকাল খুন করা বুদ্ধিটাও কি আপনার? আমি যদি সেটা বলতাম, তাহলে আপনার কাছে এসবে কিছুই বলতাম না। আজ তাহলে এই পর্যন্তই থাক। সত্য মিথ্যা কথাটা তফাৎ, সেটা আগে যাচাই করে আসি। আপনার সঙ্গে অনেক কথা হবে। একটা অনুরোধ করি, আমি আপনাকে সবটা বলার চেষ্টা করেছি। আশা করি আমার হয়রানির বিষয়টা আপনি দেখবেন। চেষ্টা করব। একটা সত্যি কথা বলেন তো, আপনি অকপটে এত কিছু কেন বলে দিলেন? আমি জানি ময়নাতদন্তের রিপোর্টে আফরিন যে গর্ভবতী সেটা ধরা পড়বে। তখন হয়তো আরও বেশি অনুসন্ধান হবে। সেই সূত্রে আফরিনের সঙ্গে সজলের বিয়ের ব্যাপার বের হবে। যেহেতু বিয়ের কিছু কাগজপত্র আফরিনের কাছে ছিল, তাই ওর বাসায় খুঁজতে গিয়ে সেগুলো পাবেন আপনারা। তাই সেখানে সাক্ষী হিসাবে আমাকে পাবেন। ভবিষ্যতে বিপদের কথা
চিন্তা করে আমি সবকিছু আগে থেকেই বলে দিলাম, শুধু খুনের বিষয়টা ছাড়া। সেই বিষয়ে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি কি আমার সঙ্গে সজল সরকার দেখা করাতে পারবেন? আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। সে রাজি হবে কিনা জানি না, তবে চেষ্টা করব। অফিস থেকে বের হয়ে আদনানকে সঙ্গে নিয়ে সাজু ভাই একটা রেস্টুরেন্টে গেল। এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি। রেস্টুরেন্টে গিয়ে দুজনে আগে খাওয়া দাওয়া করে ঘুরল। খাবার শেষ করে বাইক নিয়ে চলে গেল রাজলক্ষ্মীর কফির সিয়াসে। এক কাপ ঠান্ডা কফি খেয়ে বের হয়ে থানায় উদ্দেশ্যে চলে গেল। তাজুল সাহেব মনমরা হয়ে বসছিলেন। সাজুকে দেখে চোখ তুলে তাকিয়ে রইল কিছুক্ষণ। সাজু বলল, আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। বুঝতে পারছি, বলেন। পরশু রাতে আপনার স্ত্রীর সঙ্গে আপনার নাকি অনেক ঝগড়া হয়েছে। তারপর গতকাল সকালে উঠে আবারও ঝগড়া হয়। আপনি আপনার স্ত্রীর গালে থাপ্পড় মারেন, কিন্তু কেন? এসব আপনাকে কে বলেছে? মিতু, আপনার স্ত্রী বলেছেন। আপনি তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন, কিন্তু কেন? ঝগড়ার মূল কেন্দ্রবিন্দু কি? তাজুল সাহেব চুপ করে রইল। সাজু কিছুটা সময় দিয়ে আবার বলল, প্লিজ হেল্প মি। বলেন, আপনাদের মধ্যে কি হয়েছে সেদিন? আফরিন, মিতুর বোন, ভালো করে বলেন। বাড়িওয়ালার ছেলে সজলের সঙ্গে আফরিনের রিলেশন ছিল আমি জানতাম না। সেদিন মানে পরশু আমি অফিস থেকে ফেরার পথে সিদ্দিক আঙ্কেল আমাকে ডেকে নিয়ে ছাদে যায়। তারপর তিনি বলেন যে তার ছেলের সঙ্গে আফরিনের সম্পর্ক চলছে, কিন্তু তিনি চান না যে এদের এই সম্পর্কটা পরিপূর্ণতা পাক। তারপর তিনি আরও জানান যে আফরিন নাকি গর্ভবতী। এরপর আঙ্কেল আমাকে অনেক অপমানের কথা বলে, যেমন আমি নাকি নিজের স্ত্রীর বোনকে সম্পত্তির লোভে তার ছেলের পিছনে লাগিয়ে দিয়েছি। কদিন পর সজল বিদেশে যাবে, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে নাকি সবকিছু আমি করেছি। এসব অপবাদ নিয়ে বাসায় আসি। তারপর মিতুর কাছে সবকিছু বলি। মিতু উল্টে আমার সঙ্গে রাগ করে। তখন কথার মধ্যে কথা চলে আসে। আপনি এবং আপনার স্ত্রী গতকাল থেকে এখন পর্যন্ত এসব কাউকে বলেননি কেন? আফরিন বিয়ের আগেই সজলের সন্তানের মা হতে চলেছিল। এই কথা একটা মৃত মানুষের নামে বলতে মুখে বাজছিল। বেঁচে থাকতে ভুল করে গেছে, কিন্তু মৃত্যুর পর তার কুৎসিত ঘটনা কেউ জানুক এটা চায়নি। তাই বলে নিজে জেলের ভিতরে এসে বসে থাকবেন, আর ওদিকে আসলে অপরাধী জেলের বাইরে বসে বাবুগিরি করবে? আঙ্কেল খুন করতে পারে না। সিদ্দিক আঙ্কেল ও তার স্ত্রী গত বছর হজ করে এসেছে। একজন মানুষ হজ করে এসে এত বড় অপরাধ করবে না, তাই না সাজু ভাই? তাই যদি হতো তাহলে তিনি ছেলে আর ছেলে স্ত্রীকে মেনে না নিয়ে পেটের বাচ্চা নষ্ট করার কথা কিভাবে বলে? কে কার স্ত্রী? সজল ও আফরিন বিয়ে করেছিল। কে বলেছে আপনাকে? ফয়সাল সাহেব বলেছেন। তিনি ওদের বিয়ের সাক্ষী ছিল। তাজুল সাহেব কিছু একটা বলতে গেল, তার আগে সাজুর মোবাইলে কল এলো। হ্যালো সাজু স্যার, আমি রফিক, সরকার বাড়ির দারোয়ান রফিক আমি। হ্যাঁ রফিক ভাই বলেন, চিনতে পেরেছি। স্যার, দুপুরে তো আপনাকে একটা কথা বলতে পারি নাই। আসলে সাহেবের জন্য সাহস করে উঠতে পারিনি। কি কথা? গতকাল তাজুল স্যার বাসায় আসার কিছুক্ষণ আগে আমি ছাদে গিয়েছিলাম। আমাদের সিদ্দিক স্যার দুটো ফুলের টব এনেছিল, সেগুলো ছাদে রেখে এসেছিলাম। আচ্ছা, তারপর? ফুলের টব রেখে নিচে নামার সময় আমি যখন চতুর্থ তলায় থেকে তৃতীয় তলায় নামছি, তখন দেখি সিদ্দিক স্যার তাজুল স্যারের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তারপর? স্যার খুব টেনশনে ছিল। চোখে মুখে ভয়ের একটা ছাপ স্পষ্ট ছিল। আমাকে দেখে আমতা আমতা করে নিচে নেমে গেল। তখন দরজা খোলা ছিল নাকি বন্ধ তা তো জানি না স্যার। ঠিক আছে, এটুকু বলার জন্য ধন্যবাদ। স্যার, আর একটা কথা। হ্যাঁ বলেন। আপনারা চলে যাওয়ার পরে মানে এই 15-20 মিনিট আগে স্যার আমাকে ডাক দেয় ছাদে। তারপর আমাকে বলে আমি ভয়ে তাকে ফ্ল্যাটের দরজার সামনে দেখেছি, সেটা যেন আপনার কাছে বা পুলিশের কাছে না বলি, আর সেই জন্য তিনি বেশ কিছু টাকা দিবেন বলেছেন। সাজু এবার সকল সন্দেহের দৃষ্টি বাড়িওয়ালা সিদ্দিক সরকারের দিকে গেল। মোবাইল কল কেটে দিয়ে সে সেখানে চিন্তিত হয়ে বসে রইল।
তবে সাজু কল্পনা করতে পারে নাই যে এর চেয়ে আরো বড় ধাক্কা তার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বড় ধাক্কা ছিল হাসান সাহেবের পাঠানো আফরিনের নাম্বারে কল লিস্টে দেখে। সাজুর মনে তখন নতুন প্রশ্ন এলো, আফরিন বাসায় ঢুকতে ঢুকতে তাহলে কার সঙ্গে কথা বলেছিল, কার সঙ্গে বিএফসিতে দেখা করতে চেয়েছিল। চলবে, আজকের পর্বটি ঠিক এই পর্যন্ত। পরবর্তী পর্ব আসতে চলেছে, অপেক্ষা করবেন। কেমন হয়েছে অবশ্যই জানিও।